নাও উইল স্টার্ট গ্লাইকোলাইসিস। এর আরেকটা নাম হলো এমডেন মেয়েরহফ পাথওয়ে। এটা হলো সায়েন্টিস্টের নামে, যিনি এটা আবিষ্কার করেছেন। এমডেন মেয়েরহফ পাথওয়ে, গ্লাইকোলাইসিস। গ্রিক গ্লাইকোস শব্দের অর্থ হলো সুইট, লাইসিস অর্থ আমরা সবাই জানি স্প্লিটিং। সুইট স্প্লিটিং, এখান থেকেই গ্লাইকোলাইসিস আসছে। গ্লাইকোলাইসিসের ডেফিনিশন সহজ: অক্সিডেশন অফ গ্লুকোজ মলিকিউল উইদিন দ্য সেল সাইটোপ্লাজম। কোথায় হবে? সাইটোপ্লাজম, অলরেডি আমরা জানি। ইন এ সিরিজ অফ এনজাইম ক্যাটালিস্ট রিয়াকশন। একটা সিরিজ, এটা একটা রিয়াকশন না, এ সিরিজ অফ রিয়াকশন টু ইল্ড টু মলিকিউলস অফ পাইরুভেট ইন এরোবিক অ্যান্ড ল্যাকটেট ইন অ্যানারোবিক পাথওয়ে উইথ এনার্জি। তাহলে কি? এটা হলো অক্সিডেশন অফ গ্লুকোজ মলিকিউল। কোথায় হবে? সাইটোপ্লাজমে হবে। এ সিরিজ অফ এনজাইম ক্যাটালাইজড রিয়াকশন। আলটিমেটলি আমরা কি পাবো? দুই অণু পাইরুভেট এরোবিক। এরোবিক মানে কি? যেখানে অক্সিজেন আছে। শুধু অক্সিজেন থাকলে হবে না, এরোবিক নিয়ে তোমরা কিন্তু কনফিউজড হয়ে পড়ো। অক্সিজেন প্লাস মাইটোকন্ড্রিয়া, এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে তখন এরোবিক, আর যদি এনি ওয়ান অ্যাবসেন্ট থাকে বা দুটোই অ্যাবসেন্ট থাকে তখন অ্যানারোবিক। তাহলে পাইরুভেটিন এরোবিক এবং ল্যাকটেটিন অ্যানারোবিক কন্ডিশন। সাথে হবে কি? লিবারেশন অফ এনার্জি, এনার্জি লিবারেট করবে। ইট ইজ দ্য অলমোস্ট ইউনিভার্সাল পাথওয়ে অফ গ্লুকোজ ক্যাটাবলিজম। অলমোস্ট আমাদের হিউম্যান বডির প্রত্যেকটা সেলের মধ্যেই গ্লাইকোলাইসিস হবে। এই কারণ খুব ইম্পর্টেন্ট, জানতে হবে। আচ্ছা, এই এমডেন মেয়েরহফ পাথওয়ের সেলিয়েন্ট ফিচার, সহজ জিনিস আমরা জানি। সাবস্ট্রেটকে গ্লুকোজ, এন্ড প্রোডাক্টকে অলরেডি আমরা পড়ে ফেলছি। এরোবিকের মধ্যে পাইরুভেট, অ্যানারোবিকে ল্যাকটেট। কোথায় হবে? অল সেলের মধ্যে হবে। কম্পার্টমেন্ট কোথায়? সাইটোপ্লাজম। নেচারটা কি? ক্যাটাবলিক। এগুলো সবগুলো আমরা জানি, অলরেডি আমরা পড়েছি। আচ্ছা, স্টিমুলেটেড বাই ইনসুলিন অ্যান্ড ইনহিবিটেড বাই গ্লুকাগন। ভেরি ইম্পর্টেন্ট। গ্লাইকোলাইসিস হওয়ার জন্য কি লাগবে? ইনসুলিন। এই কারণে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে কি হয়? মাঝে মধ্যে সমস্যা তৈরি হয় এসবের কারণে। আচ্ছা, টোটাল এটিপি প্রোডাকশন এরোবিক, মানে যখন অক্সিজেন থাকবে তখন 8, আর যখন থাকবে না তখন 2। আমরা কিন্তু রিটেন কোশ্চেন দেই, নেম সাম কি সেল টাইপ হোয়ার অ্যানারোবিক গ্লাইকোলাইসিস অকার্স। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কমন যেই সেল সেটা হলো আরবিসি। কেন? মনে আছে তো? ম্যাচিউরড আরবিসি হ্যাজ নো মাইটোকন্ড্রিয়া। আরবিসির কিন্তু অক্সিজেনের কোনো অভাব নেই, মাইটোকন্ড্রিয়া নেই। এছাড়া আবার ফিউ মাইটোকন্ড্রিয়া আছে, যেমন ডব্লিউবিসি, রেনাল মেডুলা। এগুলোর মধ্যেও কি হয়? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। তাহলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস কোথায় হয়? আরবিসি, ডব্লিউবিসি, রেনাল মেডুলা। এছাড়া আরও কিছু জায়গা আছে, যেমন এক্সট্রিম এক্সারসাইজ করলে, মানে প্রচণ্ড শারীরিক পরিশ্রম করলে মাসেল কি করবে? ল্যাক অফ অক্সিজেনের কারণে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস করবে। এটা কিন্তু নর্মাল কন্ডিশনে না। তাহলে অলরেডি বলে ফেলছি এরোবিক গ্লাইকোলাইসিস কি, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস কি। অক্সিজেন এবং মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি এরোবিক, যে কোনো একটার অ্যাবসেন্ট হলে অ্যানারোবিক। এখন আসি আমরা স্টেপ। খুবই সহজ, কয়েকটা টোটকা একটু মুখস্থ রাখতে হবে, মনে রাখলেই দেখবা যে সহজ হয়ে গেছে। এর মধ্যে প্রথমটা বলে দিই, যেখানেই তুমি কাইনেজ এনজাইম পাবা, কাইনেজ, তখনই মনে করবা সেখানে এটিপি আছে। এটা হলো 1 নাম্বার। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি? গ্লুকোজ। আমাদের আফটার ডাইজেশন গ্লুকোজ অ্যাবজর্ব অ্যান্ড কামস টু দ্য সেল, এন্টার্স ইনটু দ্য সেল। সেল সাইটোপ্লাজমে গ্লুকোজের ফার্স্ট স্টেপ যেটা হবে হেক্সোকাইনেজ এনজাইম, যেটা কিনা সব সেলের মধ্যে থাকে। আর লিভারের মধ্যে এই এনজাইমেরই একটা সাবটাইপ থাকবে, এটাকে বলা হয় গ্লুকোকাইনেজ। এই এনজাইমকে স্টিমুলেট করবে ইনসুলিন এবং ইনহিবিট করবে গ্লুকাগন। এটাও একটা ইম্পর্টেন্ট কথা। কাইনেজ এনজাইমের সাথে অলওয়েজ ইনসুলিন থাকবে। তাহলে কি বললাম? কাইনেজ এনজাইমের সাথে এটিপি থাকবে, কাইনেজ এনজাইমের সাথে ইনসুলিন থাকবে। ঠিক আছে? কি করবে? এটিপির থেকে একটা ফসফেট নিয়ে গ্লুকোজের 6 পজিশনের মধ্যে কাইনেজ এনজাইমটা বসিয়ে দিবে। তাহলে গ্লুকোজ উইল কনভার্টেড টু গ্লুকোজ 6 ফসফেট। অর্থ কি? 6 পজিশনে একটা ফসফেট যুক্ত গ্লুকোজ। ফসফেটটা কোত্থেকে এলো? এটিপি থেকে। এটিপি কিন্তু এখানে এনার্জি দেয়নি, ফসফেট দিছে। সেকেন্ড স্টেপ,
গ্লুকোজ 6-ফসফেট কনভার্ট ইন্টু ফ্রুক্টোজ 6-ফসফেট। তাহলে ফ্রুক্টোজ 6-ফসফেট এখানে কি হয়েছে? সিম্পল আইসোমারাইজেশন, কোনো কিছু অ্যাডও হয়নি, কোনো কিছু রিমুভও হয়নি। এই কারণে এটার নাম হলো ফসফোগ্লুকোজ আইসোমারেজ এনজাইম। ফসফেট যুক্ত গ্লুকোজের আইসোমারাইজেশন হয়েছে। দেখো এনজাইমের নেমগুলো এভাবেই কিন্তু হয়, ফসফোগ্লুকোজ আইসোমারেজ। এটা একই জিনিস অন্যভাবে দেখানো হয়েছে। আচ্ছা, এইমাত্র তোমাদেরকে আমি বলেছি হেক্সোকাইনেজ আর গ্লুকোকাইনেজের কথা। গ্লুকোকাইনেজ হলো ওয়ান টাইপ অফ হেক্সোকাইনেজ। এদের একটা পার্থক্য মাঝে মধ্যে আমরা জিজ্ঞেস করি। সাইট ফাউন্ড ইন অলমোস্ট অল টিস্যু অফ দ্য বডি এক্সেপ্ট লিভার, আর গ্লুকোকাইনেজ ফাউন্ড ইন লিভার, অনলি ইন লিভারে এবং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। হেক্সোকাইনেজ 4 রকমের আছে, এর মধ্যে 4th টাইপের নাম হলো গ্লুকোকাইনেজ। ভিম্যাক্স কেএম ভ্যালু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বুঝতে হবে ভিম্যাক্স বেশি মানে হলো যত গ্লুকোজ পাবে সে সবগুলোর গ্লাইকোলাইসিস শুরু করবে। তার মানে লিভারের মধ্যে খেয়াল করে দেখো ভিম্যাক্স হাই, এর অর্থ হলো লিভারে যত গ্লুকোজ যাবে সবগুলো গ্লুকোজকে সে গ্লুকোজ 6-ফসফেটে পরিণত করবে। আর অন্যান্য সেলের ক্ষেত্রে ভিম্যাক্সটা লো। এটা একটা ইম্পর্টেন্ট, কিন্তু যদি ভিম্যাক্স অন্যান্য সেলে হাই হইতো দেখা যেত তুমি খাওয়ার পরে 2 ঘন্টা পরে ব্লাড গ্লুকোজ ঠিক আছে, কিন্তু 4 ঘন্টা পরে সব গ্লুকোজকে তারা কনভার্ট করে ব্লাড গ্লুকোজ 0 হয়ে যেত, মানুষ মারা যেত। এরপরে হলো কেএম ভ্যালু লো হেক্সোকাইনেজের, আর হাই হলো গ্লুকোকাইনেজের। কেএম ভ্যালু দিয়ে বোঝানো হয় এফিনিটি, মানে হলো অল্প পরিমাণ গ্লুকোজ পেলেও হেক্সোকাইনেজ এটাকে গ্লুকোজ 6-ফসফেটে পরিণত করতে পারে, কিন্তু গ্লুকোকাইনেজের জন্য বেশি পরিমাণে গ্লুকোজ লাগে। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে আমাদের প্রথম দুটো স্টেপ শেষ করছি, একটু আরেকবার রিপিট করে আসি। গ্লুকোজ হেক্সোকাইনেজ বা গ্লুকোকাইনেজ এনজাইমের মাধ্যমে একটা এটিপির সাথে বাইন্ড করে গ্লুকোজ 6-ফসফেটে পরিণত হবে। গ্লুকোজ 6-ফসফেট আইসোমারাইজেশনের মাধ্যমে এনজাইমের নাম ফসফোগ্লুকোজ আইসোমারেজ, ইট উইল কনভার্ট টু ফ্রুক্টোজ 6-ফসফেট। এখন আমাদের থার্ড স্টেপ ফসফোফ্রুক্টোকাইনেজ 1। দেখো আবার এটিপি চলে আসছে, কাইনেজ এনজাইম ফসফোফ্রুক্টোকাইনেজ 1। ফসফেটযুক্ত ফ্রুক্টোজকে, উপরে দেখো ফসফেটযুক্ত ফ্রুক্টোজকে আবারও কি করবে, সে একটা ফসফেট দান করবে। কোন পজিশনে দিবে? 1। তাহলে কিসে পরিণত হবে? ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট। এটা হলো ব্রিটিশ, বিস মানে হলো ডাই, ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট। একই কথা, কাইনেজ যেহেতু ইনসুলিন স্টিমুলেট, গ্লুকাগন ইনহিবিট। ঠিক আছে, এই স্টেপটাকে কিন্তু আমরা কি বলি? রেট লিমিটিং স্টেপ বলি। এটাকে বলি রেট লিমিটিং স্টেপ। এবং এটা তীর চিহ্নটা খেয়াল করে দেখো, এটা ইরিভার্সিবল স্টেপ, এটা ইরিভার্সিবল স্টেপ। গ্লাইকোলাইসিসের স্টেপগুলো একটু আমাদের বুঝতে হবে। এই দেখো, গ্লাইকোলাইসিসের ফার্স্ট স্টেপটা ইরিভার্সিবল কাইনেজের, সেকেন্ডটা কিন্তু রিভার্সিবল, মানে ফ্রুক্টোজ 6-ফসফেট গ্লুকোজ 6-ফসফেটে পরিণত হতে পারে। কিন্তু ফ্রুক্টোজ 6-ফসফেট যদি একবার ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেটে পরিণত হয় তাহলে সেটা আর পুনরায় পিছনে ফিরে যেতে পারবে না। আচ্ছা, এবার আসবো আমরা একটা লায়েজ এনজাইম পাবো, এলডোলেজ। 4th স্টেপ এলডোলেজ, এটা এসে ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেটের ঠিক মাঝ বরাবর কেটে দিবে। আমরা জানি ফ্রুক্টোজে 6টা কার্বন থাকে, তাহলে মাঝ বরাবর কাটলে 3টা কার্বন হবে। এবং ফ্রুক্টোজের এক পাশে কি থাকবে? অ্যালডোজটা থাকবে, আরেক পাশে চলে আসবে কিটোজ। তার মানে হলো এই 2টা ট্রায়োস সুগার তৈরি হবে, যার মধ্যে একটা এলডোজ একটা কিটোজ। গ্লিসারলডিহাইড 3-ফসফেট অ্যান্ড ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এগুলোকে এত কঠিন করে আমরা পড়বো না, আমরা যেটা পড়বো গ্লুকোজ কনভার্টেড টু গ্লুকোজ 6-ফসফেট বাই এটিপি, এনজাইম নেম ইজ হেক্সোকাইনেজ/গ্লুকোকাইনেজ। Glucose 6-phosphate converted to fructose 6-phosphate, phosphoglucose isomerase.
fructose 6-phosphate converted to fructose 1,6-bisphosphate by phosphofructokinase 1. Fructose 1,6-bisphosphate splits or break down into glyceraldehyde 3-phosphate and dihydroxyacetone phosphate by aldolase. এভাবে আমরা পড়ে আসব। আচ্ছা, এখন এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এবং গ্লিসারালডিহাইড 3-ফসফেট এরা পরস্পরে চেঞ্জ হতে পারে। আলটিমেটলি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটটা কিসে পরিণত হয়ে যাবে? গ্লিসারালডিহাইড 3-ফসফেট। এই জায়গাটা একটু বুঝতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা একটা থেকে একটা পাইছি, যেমন ফ্রুক্টোজ 6-ফসফেট এক অণু থেকে আমরা ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট এক অণু পাইছি, কিন্তু ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে আলটিমেটলি আমরা পাবো 2 অণু গ্লিসারালডিহাইড 3-ফসফেট, 2 অণু গ্লিসারালডিহাইড 3-ফসফেট। আমরা এই পর্যন্ত এটিপি ব্যবহার করছি কয়টা? প্রথম স্টেপে একটা, থার্ড স্টেপে একটা, 2টা। এটা খেয়াল রাখতে হবে। এতটুকু পর্যন্ত আমরা বলি প্রিপারেটরি স্টেপ বা প্রিপারেটরি ফেজ, মানে প্রিপারেশন নেওয়ার ফেজ গ্লাইকোলাইসিস। এতক্ষণ পর্যন্ত ইনভেস্ট করছে গ্লাইকোলাইসিস, এটিপি ইনভেস্ট করছে, এখন শুরু হবে এটিপি তৈরি। গ্লিসারালডিহাইড 3-ফসফেট খেয়াল করো, এখানে কিন্তু দুটো করে, হ্যাঁ, সাইটোপ্লাজমের একটা ফসফেটের সাথে এবং এনএডির সাথে বাইন্ড করে এনএডিকে কনভার্ট করবে এনএডিএইচ, এবং গ্লিসারালডিহাইড 3-ফসফেটের মধ্যে সাইটোপ্লাজমের ফসফেটটা এসে অ্যাড হয়ে 1,3-বিসফসফোগ্লিসারেটে পরিণত হবে। আগে তো থার্ড পজিশনে ফসফেট লাগানোই ছিল, এখন আয়োনাইজড ফসফেটটা এসে কোথায় লাগবে? 1 পজিশনে। নাম কি হবে? 1,3-বিসফসফোগ্লিসারেট। আচ্ছা, এই এনজাইমের নাম কি? যেহেতু এনএডি এনএডিএইচে পরিণত হয়েছে, খেয়াল করে দেখো, ডিহাইড্রোজিনেশন হয়েছে, তাহলে এনজাইমের নাম হলো ডিহাইড্রোজিনেস। কোন জিনিসের ডিহাইড্রোজিনেশন হয়েছে? গ্লিসারালডিহাইড 3-ফসফেট। তাহলে এনজাইমের নাম গ্লিসারালডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেস। এই এনএডিএইচটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা, পরে আলোচনা করব আমরা। এবার আসি 1,3-বিসফসফোগ্লিসারেট কি হবে? একটা এডিপি এসে এর থেকে একটা ফসফেটকে নিয়ে নেবে এবং ইট কনভার্টস ইনটু এটিপি। তাহলে 1,3-বিসফসফোগ্লিসারেট কিসে পরিণত হবে? 3-ফসফোগ্লিসারেট। বাবারা এখানে খেয়াল করতে হবে, আমরা মোট কয়টা এনএডিএইচ পাইছি একটু বলো তো? একটা না, আমার গ্লিসারালডিহাইড 3-ফসফেট কয়টা ছিল? 2টো, ফলে এনএডিএইচ তৈরি হয়েছে 2টো। 1,3-বিসফসফোগ্লিসারেট কয়টা এখন? 2টো, ফলে এডিপি থেকে এটিপি যে তৈরি হবে, তাহলে কয়টা তৈরি হবে? 1 + 1 2। ক্লিয়ার? সামনে খেয়াল করো, সবগুলোর আগে ব্রেকেটে 2 করে দেওয়া আছে। আচ্ছা, 3-ফসফোগ্লিসারেট এখন পরিণত হবে 2-ফসফোগ্লিসারেট। সিম্পল আইসোমারাইজেশন, এবং সাইড চেইনের আইসোমারাইজেশনটাকে আমরা কি বলি? মিউটেশন, মিউটেজ এনজাইম। ফসফোগ্লিসারেট মিউটেজ এনজাইম। এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো ফসফোইনল পাইরুভেট। ফসফোইনল পাইরুভেট আগের ছবিটার মধ্যে আমরা দেখি, এই যে 2-ফসফোগ্লিসারেট, 2-ফসফোগ্লিসারেটের এই যে 2-ফসফোগ্লিসারেট, এখান থেকে আমরা পাবো কি? ফসফোইনল পাইরুভেট, ফসফোইনল পাইরুভেট। ঠিক আছে? ফসফিনল পাইরুভেট। এই ফসফিনল পাইরুভেট থেকে আবারও একটা এডিপি এসে ফসফেটটাকে নিয়ে যাবে, তাহলে কিসে পরিণত হবে? এটিপিতে পরিণত হবে। এখানে কয়টা এটিপি পাবো? 2টো, প্রত্যেকবারই কিন্তু 2টো। তাহলে ফসফিনল পাইরুভেট কনভার্টস ইনটু পাইরুভেট, পাইরুভেট। কথা বুঝে গেছে? ফসফিনল পাইরুভেট কনভার্টস ইনটু পাইরুভেট। তাহলে আমরা মোট কয়টা এটিপি পেলাম? 4টা এটিপি পেলাম। আর ইউজ করছি কয়টা? 2টো। এবার আসো আমাদের এনএডিএইচের কথা। কয়টা এনএডিএইচ পেয়েছিলাম মনে আছে? এই যে এই জায়গাটার কথা খেয়াল করো, আমরা এখানে এনএডিএইচ পেয়েছি 2টো, কিন্তু এই এনএডিএইচ মাইটোকন্ড্রিয়াতে চলে যাবে।
কোথায় চলে যাবে? মাইটোকন্ড্রিয়াতে চলে যাবে। মাইটোকন্ড্রিয়াতে গিয়ে কি হবে? রেসপিরেটরি চেইনে ঢুকবে। একটা এনএডিএইচ থেকে কয়টা এটিপি পাবো আমরা? ওইখানে 3টা। তাহলে আমাদের এখানে 2টো এনএডিএইচ, তাহলে কয়টা পাবো? 6টা। ঠিক আছে, 6টা এটিপি, এখানে 2টো এটিপি, এখানে 2টো এটিপি, তাহলে 6 4 10টা এটিপি আমরা পেয়েছি। আর প্রথম 1 আর 3 নম্বর স্টেপে ইউজ করেছি কয়টা? 2টো। তাহলে 10 বিয়োগ 2 সমান 8 এটিপি এরোবিক গ্লাইকোলাইসিসে। এবার আসে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের সমস্যা হলো এই এনএডিএইচটা মাইটোকন্ড্রিয়াতে যেতে পারে না। কারণ কি? আইদার মাইটোকন্ড্রিয়া নেই অথবা অক্সিজেন নেই। অক্সিজেন না থাকলে রেসপিরেটরি চেইন হবে না। তখন এই এনএডিএইচটা আবার এনএডিতে পরিণত হতে সে নিচে চলে যাবে এবং পাইরুভেটকে সে ডিহাইড্রোজিনেশন করবে। এই এনএডিএইচটা এখানে এসে পাইরুভেটকে কিসে পরিণত করবে? ল্যাকটেটে পরিণত করবে। ফলে আমরা এনএডিএইচ থেকে যে 6টা এটিপি পাওয়ার কথা সেটা পাই না। আমরা আলটিমেটলি পাই কয়টা? 2টো, আর 2টো 4টা, আর ব্যবহার করি 2টো। ফলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে আমাদের টোটাল এটিপি প্রোডাকশন হলো মাত্র 2টো। এই জায়গাটা কিন্তু একটু বুঝতে হবে। প্রথম দিকে একটু হ্যাপাজার্ড মনে হবে, আর আস্তে আস্তে দেখবা যে জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। এখানে কিছু ছোট ছোট জিনিস দেওয়া আছে। এলডোলেজ এ আমরা গ্লাইকোলাইসিসে ব্যবহার করি, এলডোলেজ বি কোথায় ব্যবহার করি, ফসফোফ্রুক্টোকাইনেজ 1-এর কথা আমরা বলছি, ফসফোফ্রুক্টোকাইনেজ 2টা কোথায় ব্যবহার করি, এগুলো জাস্ট একটু পড়লেই হবে। রেগুলেশন অফ গ্লাইকোলাইসিসে আমি অনেকবার বলে দিচ্ছি, ইনসুলিন স্টিমুলেট করবে এবং গ্লুকাগন কী করবে? ইনহিবিট করবে। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস কোথায় হয়? এই যে এইখানে এটিপি জেনারেশনটা ক্যালকুলেশন দেওয়া আছে। 8 এটিপি ইন এরোবিক গ্লাইকোলাইসিসের, 2 এটিপি ইন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। 2-এর মূল কারণ হলো আমরা রেসপিরেটরি চেইন থেকে যে 6টা পাওয়ার কথা এনএডিএইচ থেকে, সেটা আমরা পাই না। এখন আসো একটু ডিফারেন্ট টাইপের গ্লাইকোলাইসিস। আরবিসিতে আমরা অলরেডি জেনে ফেলছি যে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, তার মানে প্রতি গ্লাইকোলাইসিসে মাত্র 2টা এটিপি তৈরি হয়। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আরবিসি এমন একটা গ্লাইকোলাইসিস করে যেখানে একটা এটিপিও তৈরি হয় না, একটা এটিপিও তৈরি হবে না, কিন্তু সে গ্লাইকোলাইসিস করে। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা, যে কোনো এটিপি পাবে না কেন, তাহলে সে গ্লাইকোলাইসিস করবে। এটাকে বলা হয় বিপিজি শান্ট বা র্যাপাপোর্ট লিউবেরিং সাইকেল, 2,3-ডিপিজি শান্ট যেটাই বলে। এই যে দেখো, মনে আছে তো, গ্লিসারালডিহাইড 3-ফসফেট 2টা তৈরি হয়েছিল, এনএডি কনভার্টেড টু এনএডিএইচ, 1,3-বিসফসফোগ্লিসারেট। এখান থেকে 3-ফসফোগ্লিসারেট যদি তৈরি হয় তখনই আমরা 2টা এটিপি পাওয়ার কথা। কিন্তু আরবিসি মাঝে মধ্যে করে কি, 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে তৈরি করে 2,3-বিসফসফোগ্লিসারেট, যেটা কিনা আলটিমেটলি কনভার্ট হয় 3-ফসফোগ্লিসারেট। তার মানে এই পাথওয়েটাকে সে বাইপাস করে। ফলে টোটাল গ্লাইকোলাইসিসের মধ্যে দেখা যায় এটিপি ইউজ হয় 2টো, তৈরি হয় 2টো, আলটিমেটলি নেট প্রোডাকশন 0। এখন কথা হলো, কেন আরবিসি এই বাইপাস করে? এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, মানে বাঁচার জন্য খুবই জরুরি একটা কাজের জন্য আরবিসিকে এই কাজটা করতে হয়। আমরা আরবিসির মূল কাজ জানি, ইট ক্যারিজ অক্সিজেন ফ্রম দ্য লাংস টু দ্য পেরিফেরাল টিস্যু অ্যান্ড ডেলিভার্ড ইট ইন দ্য পেরিফেরাল টিস্যু। তার মানে আরবিসির অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি হাই, সে লাংস থেকে অক্সিজেনকে ক্যারি করে এবং পেরিফেরাল টিস্যুতে এসে ছেড়ে দেয়। তাহলে তোমরা সাধারণভাবেই বলো, অক্সিজেনের প্রতি যদি আরবিসির অ্যাফিনিটি হাই হয়, তাহলে পেরিফেরিতে এসে হঠাৎ করে সে কেন অক্সিজেনটাকে ছেড়ে দিবে? তার তো অ্যাফিনিটি হাই। তাহলে কখন ছাড়বে? আমরা যদি আরবিসির সামনে এমন কোনো একটা জিনিস রাখতে পারি যেটার প্রতি তার আকর্ষণ অক্সিজেনের থেকে বেশি, এবং সেই জিনিসটাই হলো 2,3
বিসফসফোগ্লিসারেট। পেরিফেরাল টিস্যুতে এসে যখন গ্লাইকোলাইসিসের মাধ্যমে 2,3 বিসফসফোগ্লিসারেট তৈরি হয়, তখন আরবিসি এই 2,3 বিসফসফোগ্লিসারেটকে তার সাথে বাইন্ড করে এবং অক্সিজেনকে ছেড়ে দেয়, এবং অক্সিজেনটা আমাদের টিস্যুর মধ্যে ঢুকতে পারে। দেখো কত ইম্পর্টেন্ট জিনিস, লাংস থেকে ডেলিভারি, অক্সিজেন ডেলিভারিটা এই পদ্ধতিতেই হয়। তবে কিছুক্ষণ পরে দেখা যায় আরবিসির এই 2,3 বিসফসফোগ্লিসারেটটাও 3 ফসফোগ্লিসারেটে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং এই 3 ফসফোগ্লিসারেটের প্রতি আরবিসির কোনো অ্যাফিনিটি নাই। তখন আরবিসি কি হয়, আবার একা হয়ে যায়। ফলে লাংসে যখন সে ফিরে যায় তখন সে পুনরায় আবার অক্সিজেন ক্যারি করতে পারে। এইটাই হলো বিপিজিশন, এনার্জি স্পেয়ারিং গ্লাইকোলাইসিস ইন আরবিসি। ফ্রুক্টোজ মেটাবলিজম এখন পড়াবো না, এটা পরের সময় পাইলে আমরা পড়ে নিব। গ্যালাক্টোজ মেটাবলিজম আসবে না, তোমাদের যেটা আসবে গ্যালাক্টোসেমিয়া। গ্যালাক্টোজ মেটাবলিজমে প্রবলেম হলে কি হবে ডিটেলস পড়ার দরকার নাই। দুধের মধ্যে থাকবে ল্যাকটোজ, এই ল্যাকটোজটা গ্যালাক্টোসাইডেজ এনজাইমের মাধ্যমে গ্যালাক্টোজে পরিণত হয়। যদি এই এনজাইমটা না থাকে কোনো বাচ্চা, তখন কি হবে, তার ল্যাকটোজ ইনটলারেন্স হবে। সে ল্যাকটোজ খেলে, সেটা বাচ্চা হতে পারে বড়রাও হতে পারে, যদি এই গ্যালাক্টোসাইডেজ এনজাইমটা না থাকে তখন তার ল্যাকটোজ খাওয়ার পরে এটা হজম হবে না। আবার আমাদের জিআইটির মধ্যে ল্যাকটেজ এনজাইম আছে, এটাও একটা ইম্পর্টেন্ট এনজাইম, খুব ইম্পর্টেন্ট এনজাইম। তখন ল্যাকটোজ ইনটলারেন্স হবে। ল্যাকটোজ ইনটলারেন্সটা কি, আমাদের দুধের এই চিনিগুলো, ল্যাকটোজগুলো তখন আর অ্যাবজর্ব হবে না, তারা কোথায় যাবে, লার্জ ইন্টেস্টাইনে যাবে। লার্জ ইন্টেস্টাইনে প্রচুর ব্যাকটেরিয়া আছে, তারা এই ল্যাকটোজকে ভেঙে ফেলে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করবে। গ্লুকোজকে আবার ফার্মেন্টেশন করবে, ফলে কি তৈরি হবে, প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হবে। আর গ্যালাক্টোজ এবং ফার্মেন্টেড প্রোডাক্ট দুইজনই কি অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, ফলে প্রচুর পরিমাণে পানি আমাদের লার্জ ইন্টেস্টাইনে এসে জমা হবে, যেখান থেকে তারা আর অ্যাবজর্ব হবে না। ফলে কি কি জিনিস হবে একটু খেয়াল করে দেখো, আমাদের লার্জ ইন্টেস্টাইন ফুলে যাবে, ফলে অ্যাবডোমিনাল ক্রাম্প হবে, পেট ব্যথা হবে তীব্র। গ্যাস তৈরি হওয়ায় ফার্মেন্টেশনের মাধ্যমে কি তৈরি হবে, ফ্লাটুলেন্স হবে, প্রচুর পরিমাণে ফ্লাটুলেন্স, ব্লটিং, ঢেকুর উঠবে এবং ডায়রিয়ার মতো সিমটম হবে। এগুলি হলো ল্যাকটোজ ইনটলারেন্স। আবার এই গ্যালাক্টোজটা কয়েকটা এনজাইমের মাধ্যমে, যেমন হলো এখানে এই যে ইউরিডাইল ট্রান্সফারেজ, দরকার নেই এগুলো মুখস্থ করার, গ্যালাক্টোকাইনেজ, মিউটেজ, এদের মাধ্যমে কি হবে, আলটিমেটলি গ্যালাক্টোজ থেকে গ্লাইকোলাইসিস হবে। এখন এই এনজাইমগুলোর যদি ডিফেক্ট থাকে তখন কি হবে, গ্যালাক্টোজ শরীরে সহ্য হবে না। ছোট বাচ্চারা কি খায়, শুধু মায়ের দুধ খায়, কিন্তু মায়ের দুধে কি থাকে, ল্যাকটোজ থাকবে, ল্যাকটোজ থেকে গ্যালাক্টোজ। তাহলে খেয়াল করে দেখো, বাইরে থেকে কোনো কার্বোহাইড্রেটই সে পাবে না ছোট বাচ্চারা, ফলে ওদের তীব্রভাবে গ্লুকোজ এবং এটিপির ডেফিসিয়েন্সি দেখা দেবে। এখানে এই গ্যালাক্টোসেমিয়াটার কথাই বলা হয়েছে, তোমরা টুকটাক একটু পড়ে নিও। তোমাদের জন্য মূল পড়া কিন্তু গ্লাইকোলাইসিস স্টেপস, এটা তোমাদের হোমওয়ার্ক, যে তোমরা গ্লাইকোলাইসিসের স্টেপসগুলো সুন্দর করে লিখে আমার কাছে পাঠিয়ে দেবে। এবার আসো গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট এরোবিক গ্লাইকোলাইসিস, আর আমরা অলরেডি জানি কি পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স, পাইরুভেট। এখন এই পাইরুভেটকে ভাঙার জন্য যে এনজাইম, তার নাম হলো কি পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স। কমপ্লেক্স মানে হলো এটা একটা এনজাইম না, অনেকগুলো এনজাইম, কোএনজাইম মিলে এই জিনিসটা। পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্সের মধ্যে মোট 3 ধরনের এনজাইম থাকবে। পাইরুভেট ডিহাইড্রোজিনেস এনজাইম, ডাইহাইড্রোলাইপোইল ট্রান্স এসিটাইলেজ এনজাইম, ডাইহাইড্রোলাইপোইল ডিহাইড্রোজিনেস এনজাইম। এই তিনটে একটু মুখস্থ করে রেখো, প্রয়োজন আছে। এছাড়া এটার মধ্যে 5টা কোএনজাইম থাকে, আমরা কিন্তু অলরেডি জানি ভিটামিন বি কমপ্লেক্স একটা কোএনজাইম। এর তাহলে কোন কোন কোএনজাইম থাকবে, থায়ামিন, পাইরোফসফেট, লাইপোইক অ্যাসিড, কোএনজাইম এ,
FAD NAD, তার মানে ভিটামিন B1 B2 B3, এরপরে হলো প্যান্টোথেনিক অ্যাসিড আর লাইপোইক অ্যাসিড, এই 5টা থাকবে। এই তাহলে পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স কী করবে, পাইরুভেটকে ভেঙে কিসে পরিণত করবে, অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে। এবং এই সময় কী হবে, একটা NAD ভেঙে কী তৈরি হবে, NAD থেকে NADH, আর পাইরুভেট থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। তাহলে পাইরুভেট কত কার্বনের ছিল, 3 কার্বন, একটা গ্লুকোজ ভেঙে 2টা পাইরুভেট, 6 অণুর কার্বন ভেঙে 3 অণুর পাইরুভেট, পাইরুভেট থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে অ্যাসিটাইল কোয়ে, তার মানে অ্যাসিটাইল কোয়ে 2 কার্বনের, এই যে দেখো একটা কার্বন 2টা কার্বন। এবং এখানে কি হয়েছে, একটা NADH পাইছে, এবং আমরা জানি NADH কি হবে, রেসপিরেটরি চেইনে গিয়ে 3টে ATP দিবে। এখানে একটু ডিটেলস দেওয়া আছে, প্রয়োজন নেই, এটা জাস্ট তোমরা বোঝার জন্য কিভাবে 3টে এনজাইম কোথায় কোথায় কাজ করে, কোএনজাইমগুলো কোথায় কাজ করে, এটাই একই জিনিস। খুব ইম্পর্টেন্ট, সোর্স অ্যান্ড ফেট অফ পাইরুভেট। এই যে পাইরুভেটের কথা বলি, আমাদের আসলে মেটাবলিজমের একটা প্রধান জায়গা হলো পাইরুভেট, আর একটা হলো অ্যাসিটাইল কোয়ে, এই দুটো আমাদের জানতেই হবে, এই পাইরুভেট এবং অ্যাসিটাইল কোয়ের সোর্স এবং ফেটগুলো। 1 নম্বর সোর্স পাইরুভেটের অলরেডি আমরা পড়ে ফেলছি, গ্লাইকোলাইসিস। কোত্থেকে পাবো, গ্লুকোজ থেকে পাবো। কিভাবে পাবো, গ্লাইকোলাইসিসের মাধ্যমে। 2 নম্বর অ্যামাইনো অ্যাসিড থেকে, কিভাবে, ট্রান্সঅ্যামাইনেশন, এটা আমরা পরে জানবো। আর 3 নম্বর হলো গ্লিসারল থেকে পাবো। এগুলো হলো পাইরুভেটের সোর্স। ফেট 1 নম্বর কথা, পাইরুভেট থেকে অলরেডি আমরা পড়ছি অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। পাইরুভেট থেকে কি তৈরি হবে, অ্যাসিটাইল কোয়ে। অ্যানারোবিক কন্ডিশনে আমরা অলরেডি পড়ে ফেলছি, পাইরুভেট থেকে আমরা কি পাবো, ল্যাকটেট পাবো, পাইরুভেট থেকে ল্যাকটেট। আচ্ছা, ট্রান্স অ্যামাইনেশনের মাধ্যমে পাইরুভেট থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড পাবো, অ্যালানিন। এ কারণেই বলছিলাম যে কার্বোহাইড্রেট খাবা, শরীরে কি তৈরি হবে, অ্যামাইনো অ্যাসিড। পাইরুভেট থেকে কি পাবো, অ্যালানিন পাবো। ঠিক আছে, তাহলে এগুলো হলো সোর্স আর ফেট। এছাড়া পাইরুভেট থেকে আমরা ফার্মেন্টেশনের মাধ্যমে ইথাইল অ্যালকোহল পাবো। তাহলে আমরা যদি একসাথে একটা ছবির মাধ্যমে নিয়ে আসি, তাহলে মোটামুটি এইভাবে দাঁড়ায় যে পাইরুভেট থেকে একটু সরে গেছে এটা, পাইরুভেট থেকে আমরা ইথানল পাবো, ল্যাকটেট পাবো, এছাড়া আমরা অ্যালানিন পাবো, অক্সালোএসিটেট পাবো। এবার হলো আমাদের শেষ পড়া, সোর্স অ্যান্ড ফেট অফ অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে আমরা এইমাত্র একটা সোর্স পড়ছি যে কোত্থেকে পাবো, পাইরুভেট থেকে পাবো। আর বাকিগুলো আপাতত মুখস্থ করো, আমরা মেটাবলিজম যখন আগাবে দেখবে যে অটোই তোমাদের মনে থাকবে। 2 নম্বর হলো বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডের মাধ্যমে পাবো। 3 নম্বর ক্যাটাবলিজম অফ কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। 4 নম্বর কিটোন বডি ব্রেকডাউন। এগুলো হলো সোর্স অফ অ্যাসিটাইল কোয়ে। ফেট, অ্যাসিটাইল কোয়ে টিসিএস সাইকেলে যাবে, ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে যাবে, কোলেস্টেরল সিনথেসিসে যাবে, কিটোজেনেসিস করবে। তাহলে টিসিএস সাইকেল 1 নম্বর ফেট। 3 নম্বর হলো 3টা সিনথেসিস, একসাথে সিনথেসিস মনে রাখবা, ফ্যাটি অ্যাসিড তৈরি করবে, কোলেস্টেরল তৈরি করবে, কিটোন বডি তৈরি করবে। আজকে আর কোরি সাইকেল পড়াবো না, নেক্সট ক্লাসে আমরা কোরি সাইকেল পড়ব।